আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের নতুন একটি আমরা টপিকে ক্লাস নিব এবং বলতে গেলে আমরা একটা নতুন এরাতে আমরা প্রবেশ করতেছি। সেটি হচ্ছে যে জ্যামিতি অংশ। এখানে আমরা প্রথমেই যদি আমাদেরকে রেখা, বিন্দু, কোণ এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আমরা এই রেখার সাহায্যে আমরা বিভিন্ন শেপের, বিভিন্ন আকারের হচ্ছে আমরা কি ক্ষেত্র তৈরি করতে পারি, যেটার আমরা তিনটা যদি আমরা রেখা নিয়ে আমরা ক্ষেত্র তৈরি করি ত্রিভুজ বলা হয়। তারপরে চারটা নিয়ে হচ্ছে চতুর্ভুজ, তারপরে বহুভুজ নিয়ে আমরা পড়াশোনা করব এবং এর সাথে সাথে হচ্ছে আমাদের যে পরিমিতির ব্যাপারগুলো রয়েছে সবগুলোই আমরা দেখব আশা করছি ডে বাই ডে। তো আজকের ক্লাসটা আমাদের হবে হচ্ছে রেখার উপরে। আজকের ক্লাসটা হবে হচ্ছে বিন্দু, রেখা ও কোণের উপরে। খুবই বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করা হবে এবং খুবই সহজ জিনিসগুলো যেগুলো আমরা একদম ছোটবেলায় শিখে এসেছি, হয়তো আমরা ভুলে গিয়েছি, ভুলে যাবারই কথা, কারণ জিনিসগুলো একটু মুখস্থ নির্ভর ছিল এবং বুঝেরও, কিন্তু খালি বুঝলেও তো হবে না, মুখস্থ তো রাখতে হবে। এবং আপনারা যখন বড় হয়ে গিয়েছেন এগুলার আর ব্যবহার আপনারা করেননি, স্বাভাবিকভাবে আপনারা ভুলে গিয়েছেন। তো আমরা একটু রিক্যাপ করব আজকের ক্লাসে। আমাদের ওই ছোটবেলায় আমরা ফিরে যাওয়ার ক্লাসটাই হবে। আপনারা যারা ক্লাসে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে বলছি যে আপনারা সকলের উদ্দেশ্যে ক্লাসটি শেয়ার করে দিবেন, যাতে করে ইংলিশ মজা কমিউনিটিতে যারা যারা রয়েছে এবং যারা এখনও যুক্ত হতে পারেনি, যারা এখনও জানে না যে ইংলিশ মজায় গণিতের উপর ধারাবাহিকভাবে আমরা ক্লাস নিচ্ছি। শুধু গণিতের উপরে বললে ভুল হবে, আমরা আসলে বাংলার উপরে ধারাবাহিকভাবে ক্লাস নেওয়া হচ্ছে, যেটা জব প্রস্তুতির ভাইদের জন্য সহায়ক হবে এবং আমাদের সাধারণ জ্ঞানের উপরেও কিন্তু ধারাবাহিকভাবে ক্লাস হচ্ছে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ক্লাসের মূল আলোচনাতে চলে যাই। আমরা ক্লাসের মূল আলোচনাতে চলে যাব। আমাদের প্রথমে জানতে হবে যে হচ্ছে আসলে বিন্দু কি, তারপরে অ্যাকচুয়ালি আমাদের আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে বিন্দু কি, পয়েন্ট। এইটা সম্পর্কে আমাদের আগে ভালো ধারণা প্রয়োজন। তো আমরা যদি পয়েন্ট বুঝতে চাই, আমরা যদি পয়েন্ট কি জিনিস এটা যদি আমরা বুঝতে চাই, তো চলুন। তো পয়েন্ট হচ্ছে, আমরা যদি বলি যে পয়েন্ট আসলে কি, পয়েন্ট নাথিং বাট এটা হচ্ছে এই যে একটা বিন্দু, এইটা হচ্ছে একটা পয়েন্ট। এখন এইটাকে আমরা সংজ্ঞায়িত কিভাবে করতে পারি? সংজ্ঞায়িত হচ্ছে, দেখেন এইটার আমরা দেখতে পাচ্ছি যে তার একটা অবস্থান আছে, তার অস্তিত্ব আছে। তার মানে পয়েন্ট হচ্ছে বা বিন্দু হচ্ছে সেই বিন্দু, একটা বিন্দু যার কি আছে, অবস্থান আছে, অবস্থান আছে বা অস্তিত্ব আছে, অবস্থান আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে অবস্থান আছে, আবার কি বলতে পারি, অস্তিত্বও কিন্তু আছে, অস্তিত্ব, অস্তিত্ব বানানটা নিয়ে তো ঝামেলায় পড়ে যাব মনে হচ্ছে, অস্তিত্ব মনে হচ্ছে ভুল হচ্ছে বানান আসলে, ঠিক আছে। এখানে তয় তয় বয় এরকম হবে কিনা খুব ঝামেলায়। যাই হোক, আপনারা ম্যাথে টিচার, বাংলা বানান ভুল হইতেই পারে, ঠিক করে নেন। এবং আমি বুঝতেছি বানানটা ভুল হচ্ছে। বিন্দু, তাহলে বিন্দু যার অবস্থান আছে, যার অস্তিত্ব আছে, তাহলে এই বানান ভুল বানান লিখবো না, এটা হচ্ছে মুখে বলতেছি। তো যার হচ্ছে কি অবস্থা, আমার অবস্থান আছে, যার অস্তিত্ব আছে, কিন্তু কি নাই, এটা একটা বিন্দু যার কোনো দৈর্ঘ্য নাই, যার দৈর্ঘ্য নাই, দৈর্ঘ্য থাকবে না, দৈর্ঘ্য নাই বা নেই, প্রস্থ নাই, উচ্চতা নাই। এখন এই যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই তিনটা কিন্তু আমাদের কি ডাইমেনশন, মাত্রা। আমাদের এই জগৎটা কত, তিন মাত্রিক জগৎ। এই জগতের প্রত্যেকটা বস্তুকে আমরা যখন দেখি, আমরা মানুষের চোখ দিয়ে যখন দেখি, তখন কিন্তু তার থ্রি ডাইমেনশনে দেখতে পারি। তার মানে তার আমরা অন্তত কি করতে পারি, আইডিয়া করতে পারি দৈর্ঘ্য কতটুকু হইতে পারে, প্রস্থ কতটুকু হইতে পারে, উচ্চতা কতটুকু হইতে পারে। তার মানে এই যে তিনটা মাত্রা কোনোটাই নাই, এই জন্য বিন্দু হচ্ছে আমার কি হবে, শূন্য মাত্রিক। বিন্দু হচ্ছে আমার কি, শূন্য মাত্রিক। এইটা কিন্তু পরীক্ষাতে কিন্তু আসে। তাহলে বিন্দু সম্পর্কে এতটুকু জানলে আপনার হবে, বিন্দু সম্পর্কে বিন্দুর অবস্থান আছে, বিন্দুর দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, এবং কোনোটাই যেহেতু নাই, তিনটা মাত্রার একটাও যেহেতু নাই, সুতরাং বিন্দু হচ্ছে আমার কি, শূন্য মাত্রিক। বিন্দু হচ্ছে আমার শূন্য মাত্রিক। এবার আমরা বিন্দু সম্পর্কে জানলাম। এখন যদি বলা হয় যে রেখা আসলে কি, এই যে একটা বিন্দু, বিন্দু কিন্তু চলমান হইতে পারে। তো একটা বিন্দু চলতেছে, ধরেন এই বিন্দুটা সে আসলে চললে ঘুরে ফিরে মনে করেন যে বেড়াচ্ছে, তার মানে বিন্দু সে চলমান আছে। তো এই যে বিন্দু যদি চলমান থাকে, এই যে বিন্দু যে চলমান থাকে, সেই চলার পথকে বলা হয় রেখা। বিন্দু চলার পথকে কি বলা হচ্ছে, রেখা বলা হচ্ছে। এখন কথা হচ্ছে, বিন্দু কি চলার পথের কি শেষ বা শুরু থাকতে পারে? কোথায় থেকে শুরু, যে কোনো জায়গায় শুরু হইতে পারে, যে কোনো জায়গায় শেষ হইতে পারে। সো একটা হচ্ছে রেখার কোনো প্রান্ত বিন্দু নাই। তাহলে রেখার ক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে রেখার কোনো প্রান্ত বিন্দু নাই।
প্রান্ত বিন্দু নেই। তাহলে হচ্ছে রেখাটা কি, বিন্দুর চলার পথকে রেখা বলা হচ্ছে এবং রেখার কোনো প্রান্ত বিন্দু নাই। রেখা কিন্তু চলমান, চলতেছে, কোথায় এটার শেষ হচ্ছে বা কোথায় এর টার্মিনাল এটা আমরা জানি না। এখন হচ্ছে রেখা কয় প্রকারের হইতে পারে? এইরকম রেখা কিন্তু দুই প্রকারের হইতে পারে। একটা হচ্ছে সরল রেখা, একটা হচ্ছে সরল রেখা যেটা সোজাসুজি, যেটা সোজা স্ট্রেট লাইন, আর আরেকটা হবে কি, আরেকটা হবে আমার বক্ররেখা। তাহলে সরল রেখা আর একটা হচ্ছে আমার বক্ররেখা। তাহলে রেখার কিন্তু আমার প্রান্ত বিন্দু নেই, এজন্যই আমরা যখন সরল রেখা আঁকি চিহ্ন দেই, এইদিকে অ্যারো এইদিকেও অ্যারো, বাম দিকেও, তার মানে সে এইদিকে চলেই যাচ্ছে, এইদিকেও সে চলেই যাচ্ছে, প্রান্ত বিন্দু কিন্তু আমরা ফিক্সড করে দেই না। তাহলে বক্ররেখা হচ্ছে মানে যেটা লেখাটা আসলে বাঁকা, কোন দিক দিয়ে যাবে তার কোনো ঠিক নাই, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আমরা রেখা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া আমি মনে করতেছি আপনারা পেয়েছেন, যে বিন্দু হচ্ছে যার অবস্থান আছে কিন্তু আকার বা আকৃতি যার দৈর্ঘ্য বা প্রস্থ বা উচ্চতা নাই, তাহলে যেটা শূন্য মাত্রিক, আর এই বিন্দুটা যদি একটা রাস্তা দিয়ে চলাচল করে ওই রাস্তাটাই হবে হচ্ছে আমার রেখা, আর রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। এজন্যই আমরা দেখেন চিহ্ন ইউজ করি, আমরা এই চিহ্নটা ইউজ করি যে অ্যারো, আমরা চিহ্নটা দিয়ে দেই যে আসলে এইটা চলমান আছে। এখন কথা হচ্ছে আমরা যদি একটা রেখা থেকে ক্ষুদ্র অংশ কেটে নেই, রেখা থেকে আমরা একটা অংশ যদি কেটে নেই তাহলে কি বলবো, তাকে বলা হবে রেখাংশ। এই রেখা থেকে যদি কোনো একটা অংশকে আমরা যদি কেটে নেই তাহলে তাকে বলা হবে কি, রেখাংশ। তাহলে রেখাংশ কি জিনিসটা? রেখাংশ হচ্ছে আমার এই রেখা থেকে একটা অংশ কেটে নিছেন, এই জন্য রেখার দেখেন ডান সাইডেও অ্যারো নাই, এই অ্যারোটা নাই, বাম সাইডেও অ্যারো নাই, তার মানে রেখার হচ্ছে প্রান্ত বিন্দুগুলা আমাদের নির্দিষ্ট থাকে। আমরা রেখাংশর প্রান্ত বিন্দু নির্দিষ্ট থাকে এবং কয়টা প্রান্ত বিন্দু, শুরু টার্মিনাল, শুরু হচ্ছে শুরুর টার্মিনাল আর শেষ টার্মিনাল। তাহলে হচ্ছে আমার এর দুইটা প্রান্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রেখাংশ। আর যদি রশ্মি বলা হয় তাহলে রশ্মি কোনটা? রশ্মি হচ্ছে আমার একটা প্রান্ত বিন্দু আছে কিন্তু আর একটা প্রান্ত বিন্দু নাই, তার মানে এখানে শুরু হয়েছে, শুরু হইতে সে চলতেই আছে, সামনের দিকে যাচ্ছে, তাহলে তার কিন্তু শুরুর প্রান্তটা আছে কিন্তু শেষের কোনো প্রান্ত নাই। এইটা হচ্ছে আমার কি, এইটা হচ্ছে রশ্মি। তাহলে আমাদেরকে কি জানতে হলো, মানে জানতে হবে, ক্লিয়ার আইডিয়া থাকতে হবে যে বিন্দু কি, বিন্দুর এই যে যা যা লেখা আছে এখান থেকে আপনারা নোট ডাউন করে রাখেন বা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। এর বাইরে আসলে প্রশ্ন হয় না, ঘুরায় ফিরে এইসব জায়গা থেকে বিভিন্ন প্রশ্ন হয়ে থাকে। যেমন রেখার আসলে কয়টা প্রান্ত বিন্দু থাকে, তখন আপনার অপশনে থাকবে দুইটা, তিনটা, তারপরে থাকবে যে আসলে কি গোনা যায় না, অসীম, বা কোনো আসলে কি প্রান্ত বিন্দু নাই। তাহলে আনসার কি হবে, এটার আসলে কোনো প্রান্ত বিন্দু নেই, কারণ আমরা তো জানি না কোথায় এর প্রান্ত বিন্দু, শেষ কোথায়। তাহলে রশ্মির যদি রেখাংশের কথা যদি বলা থাকে যে রেখাংশের আমার কয়টা প্রান্ত বিন্দু, রেখাংশ, তাহলে রেখাংশের প্রান্ত বিন্দু হচ্ছে আমার দুইটি, এটার হচ্ছে প্রান্ত বিন্দু হচ্ছে আমার কয়টি, দুইটি। যদি বলা হয় যে রশ্মির প্রান্ত বিন্দু কয়টি, তাহলে রশ্মির প্রান্ত বিন্দু হবে আমার কয়টি, একটি রশ্মির প্রান্ত বিন্দু। এই প্রশ্নগুলা কিন্তু এখান থেকে করতে পারে, এই প্রশ্নগুলা কি এখান থেকে করতে পারে। আচ্ছা, অস্তিত্ব ঠিক ছিল, এই যে অস্তিত্ব বানান তাহলে ঠিক ছিল, কিন্তু আমার মানে দেখে মনে হচ্ছে কিছু আসলে লেখার অভ্যাস নাই, যে কারণে এই ঘটনাটি এরকম ঘটে। আচ্ছা, এবারে আসেন, আমরা বিন্দু জানলাম, রেখা জানলাম, রেখাংশ জানলাম, রশ্মি জানলাম, এবং রেখার হচ্ছে আমরা এখানে সরল রেখা হইতে পারে, বক্ররেখা হইতে পারে, এইটা আমরা জানলাম। এবারে আসেন আমরা কোণ সম্পর্কে জানি, আমরা হচ্ছে কোণ সম্পর্কে তো জানি। তো কোণ আসলে কি জিনিস, কোণ হচ্ছে আসলে কি জিনিস? কোণ হচ্ছে কিছুই না, কোণ হচ্ছে কিছুই না, এই যে আমরা বলি যে কোণ হচ্ছে কিছুই না, এটা হচ্ছে ইংরেজিতে আসলে ডেফিনেশন কোনো কিছু দেওয়া, এটা ইজ নাথিং, তারপরে ছোট করে তার একটা হচ্ছে বৈশিষ্ট্য দিয়ে দেয়, এইটা হচ্ছে আমাদের সংজ্ঞা। তাহলে হচ্ছে কোণের যদি আমরা সংজ্ঞা দিতে চাই, তাহলে দুইটি রেখা যদি তির্যকভাবে একটা বিন্দুতে এসে মিলিত হয়, দুইটি রেখা যদি তির্যকভাবে, এটা একটা রেখা, এটা একটা রেখা, এখানে আমাদের রেখাংশ বলাটাই আপনাদের জন্য ভালো হবে, রেখা বললেও কোনো সমস্যা নাই। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা জ্যামিতিতে শুরুর দিকে এসে যতটা সুন্দর করে মনে করেন যে একদম প্রত্যেকটা সংজ্ঞা যেভাবে আমরা কি স্পেসিফিক ভাবে খুবই সতর্কতার সাথে যে পড়ি, এটার থেকে এটার পার্থক্য, কিন্তু যখন আমরা কোণের সংজ্ঞা দিব তখন এত সতর্কতার সাথে আপনার না দিলেও চলবে। তবে আপনি বলতে পারেন, যখন আপনি বলতেছেন দুইটা রেখাংশ, তাও মিলেও কিন্তু আমার কি হবে, তখনও কিন্তু তির্যকভাবে মিলিত হলে একটা বিন্দুতে যদি মিলিত হয় তাহলেও কোণ হবে। এখন আপনি যদি মনে করেন দুইটা রেখার কথা বলছেন, তার মানে অসীম ভাবে দুইটা রেখা তির্যকভাবে একটা আরেকটাকে ক্রস করে চলে গেছে, তাহলেও যে বিন্দুতে মিলিত হচ্ছে ওই বিন্দুতে অনেকগুলা যে আমাদের কি অ্যাঙ্গেলের সৃষ্টি হবে, কোণের সৃষ্টি হবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা সংজ্ঞা দিতে পারি যে দুইটা রেখা বা রেখাংশ তির্যকভাবে একটা বিন্দুতে মিলিত হলে সেখানে যেটা সৃষ্টি হয়
সেটা হচ্ছে আমার কি কোণ। এখন এই যে আমরা দেখলাম যে কোণ সৃষ্টি হলো, এই কোণের মধ্যে হচ্ছে আমার এর স্পেসিফিকেশন করতে হবে খুব ভালোভাবে, ক্লাসিফিকেশনের দিকেও যাইতে হবে যে কত রকমের কোণ হইতে পারে। তো সহজভাবে বলতে গেলে, সহজভাবে যদি আমরা বলতে যাই, তাহলে আমাদের এখানে যদি একটা সরলরেখা আছে, এই সরলরেখা, একটা সরলরেখা আছে, ধরেন সরলরেখা বলতেছি, এই যে সরলরেখা। এখন একটা সরলরেখার উপরে আর একটা রেখা দিয়ে যদি আপনি কি করেন, লম্ব টানেন, তাহলে সে যদি একদম একটা রেখার উপরে যদি আরেকটা রেখা একদম সোজাসুজি দণ্ডায়মান থাকে, তাহলে শুরুর যে রেখাটা যে হচ্ছে আমাদের যার উপরে আমার পরের রেখাটা দণ্ডায়মান হয়েছে, সেখানে যে কোণ উৎপন্ন করে সেই কোণের পরিমাণ হয় হচ্ছে 90 ডিগ্রি। আর এই 90 ডিগ্রিকে বলা হয় হচ্ছে এক সমকোণ। এই 90 ডিগ্রিকে কি বলা হচ্ছে, এক সমকোণ। তাহলে এক সমকোণ ইকুয়াল হচ্ছে আমার কত হচ্ছে, 90 ডিগ্রি। এই যে 90 ডিগ্রি হচ্ছে আমার এক সমকোণ, এইটা যখন আপনি জানছেন তখন আরো দুইটা প্রকারে আপনি চলে যেতে পারবেন। এই 90 ডিগ্রির চাইতে যদি কোনো কোণ ছোট হয়, তাহলে আমরা ধরে নিলাম এই কোণটাকে আমরা থিটা দ্বারা রিপ্রেজেন্ট করলাম, বা থিটা ভালো লাগতেছে না আপনার, এক্স দ্বারা রিপ্রেজেন্ট করলাম। তো এখন আমি যদি এই কোণ এক্সটা যদি আমার এক সমকোণ থেকে যদি ছোট হয়, তাহলে এক সমকোণের পরিমাণ কতটুকু, এক সমকোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। আর এক সমকোণ কোণ পাওয়ার জন্য আমার কি করতে হবে, একটা রেখার উপর আরেকটা রেখা লম্ব হইতে হবে, তাহলে হচ্ছে আমরা কি একটা সমকোণ পাই। এখন আরেকটা প্রশ্ন কিন্তু হইতে পারে, সে প্রশ্নটা হচ্ছে, আমরা যদি একটা সরলরেখার উপরে আমাদের প্রশ্ন দেখেন, একটা সরলরেখার উপরে আরেকটা রেখা বা রেখাংশ দ্বারা যদি আমরা লম্ব টানি, তাহলে কয়টা সমকোণের সৃষ্টি হয়? তাহলে আনসার কিন্তু দুইটা। এই সহজ প্রশ্নও কিন্তু পরীক্ষাতে আসতে দেখা গেছে, বিভিন্ন চাকরি পরীক্ষাতে। কয়টা সমকোণের সৃষ্টি হয়? একটা সরলরেখার উপরে যদি আমি আরেকটা রেখা দ্বারা যদি লম্ব টানি, তাহলে দুই সাইডে দুইটা সমকোণের সৃষ্টি হবে। এখন যদি একটা সরলরেখাকে যদি আরেকটা সরলরেখা ছেদ করে পার হয়ে যায় লম্বালম্বি ভাবে, তাহলে কয়টা কোণের সৃষ্টি হবে? চারটা সমকোণের সৃষ্টি হবে, চারটা সমকোণের সৃষ্টি হবে। সো এই যে এখানে যদি আমার যদি লম্বভাবে যদি ছেদ করে, তাহলে দুই সমকোণ। আর যদি লম্বভাবে ছেদ করে ওই পাশে ক্রস করে যায়, ছেদ করে যদি চলে যায়, তাহলে আমাদের কয়টা? চারটা সমকোণ। সো এইগুলা একটু আপনার ভাষা খেয়াল রাখতে হবে, পরীক্ষায় কিন্তু আসতে দেখা গেছে, চলে আসতে পারে। এবার দেখেন, এই যে এক সমকোণের চাইতে ছোট যত কোণগুলো আছে, সেই কোণগুলাকে বলা হবে সূক্ষ্ম কোণ। সেই কোণগুলাকে কি বলা হবে? সূক্ষ্ম কোণ। আর যদি আমার এক সমকোণের চাইতে যদি বড় হয়, তাহলে সেই কোণগুলাকে বলা হবে কি? স্থূল কোণ। তাহলে একদমই সহজ জিনিস, যে আমার যদি এক সমকোণের চাইতে ছোট হয়, তাহলে এই যে এই কোণটা দেখতে পাচ্ছি, এটা অবশ্যই কি হবে? এই 90 ডিগ্রি হলে তো এত দূর সোজাসুজি থাকতো, তাহলে অবশ্যই এইটা যদি থিটা হয় লেস দেন 90 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে আমার সূক্ষ্ম কোণ। আর এক্স যদি আমার এক সমকোণের চাইতে বড় হয়, তখন হচ্ছে আমার এইটাকে বলবো আমরা কি? স্থূল কোণ। তো স্থূল কোণ সবসময় আমার কি হবে? আমার এইরকম বাঁকানো হবে। আমরা একটা সরলরেখার উপরে যদি আরেকটা রেখা দ্বারা যদি আমরা তির্যকভাবে যদি আমরা কি আপতিত করি, তাহলে এক সাইডে কোণ যেটা হবে, এই বড় কোণটা হবে আমার কি? এই বড় কোণটা হবে হচ্ছে আমার স্থূল কোণ। কেন স্থূল কোণ? কারণ এই কোণটা যদি এক্স হয়, কারণ এক্স হচ্ছে 90 চাইতে বড়। আর এই পাশে যদি আমাদের কি, এই পাশে আমাদের যে কোণটা উৎপন্ন হয়েছে, এটা যদি ওয়াই হয়, ওয়াই অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এটা 90 চাইতে ছোট, 90 চাইতে ছোট। সো এই যে কোণটা, এটা হচ্ছে আমার সূক্ষ্ম কোণ। তাহলে এটা খুবই সিম্পল জিনিস। আমার এতদূর পর্যন্ত আমাদের কারোরই ঝামেলা হয় না, ঝামেলাটা এখানে হয়। ঝামেলাটা কোথায়? এক সমকোণের চাইতে বড়, এই যে আমরা স্থূল কোণের ব্যাপারটা বলতেছি, আমরা সংজ্ঞাটা এভাবে শিখি, কিন্তু এই স্থূল কোণের কিন্তু আমার লিমিটেশন আছে। স্থূল কোণ আসলে কত? এক সমকোণের চাইতে বড়, কিন্তু সে আবার 180 চাইতে কিন্তু ছোট। এই জিনিসটা আমরা অনেকে ভুলে যাই। এই জিনিসটা কি করে যাই? আমরা ভুলে যাই। তাহলে আমাদের যারা এই জিনিসটা অলরেডি ভুলে গেছিলাম, মানে এখন পর্যন্ত ভুলে গেছিলাম বা খেয়াল করি নাই, তারা যেন খুব ভালো করে নোট ডাউন আমরা করে নেই, যে আমাদের অবশ্যই স্থূল কোণ যেটা হবে, সেটা হচ্ছে এক সমকোণের চাইতে বড়, কিন্তু 180 চাইতে আবার কিন্তু ছোট। তার মানে এইটা একটা মাঝামাঝি একটা কোণ, যেটা 180 চাইতে ছোট এবং 90 চাইতে বড়। তাহলে সেটা হচ্ছে আমার কি? সেটা হচ্ছে আমার স্থূল কোণ। এখন কথা হচ্ছে যে তাহলে এই যে 180 চাইতে তো ছোট, 180 ডিগ্রি হলে কি হবে? 180 ডিগ্রি হলে তাকে বলবো আমরা সরল কোণ।
180 ডিগ্রি হলে তাকে আমরা বলবো সরল কোণ। তাহলে একটা সরলরেখার যে কোনো পজিশনে যদি আমরা একটা বিন্দু চিন্তা করি, একটা সরলরেখার যে কোনো পজিশনে যদি আমরা একটা বিন্দু চিন্তা করি, তাহলে ওই বিন্দু দ্বারা আমরা সরলরেখাকে যদি দুইটা ভাগে ভাগ করে ফেলি, তাহলে দুই সাইডটা মিলায়া যে আমাদের যে কোণটা তৈরি করতেছে সেই কোণটা হচ্ছে আমার এক সরল কোণ বা 180 ডিগ্রি। তো এটা কিভাবে 180 ডিগ্রি হয়? 180 ডিগ্রি প্রমাণ করা খুবই সহজ, কারণ আমরা যদি এই সরলরেখার উপরে যদি একটা লম্ব টানি তাহলে এই সাইডে 90 ডিগ্রি, এই সাইডে 90 ডিগ্রি, 90 আর 90 যোগ করলে 180 ডিগ্রি। তো আমরা এখানে আর এক প্রকারের কোণ সম্পর্কে জানতে পারলাম, যেটা হচ্ছে আমার সরল কোণ। তাহলে এখন পর্যন্ত দেখেন, আপনারা একটু লিখে নেবেন, সেটা হচ্ছে যে আমাদের যদি কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এক সমকোণ, 90-এর চাইতে যদি ছোট হয় তার মানে 0 ডিগ্রিও হচ্ছে আমার কি সূক্ষ্মকোণ। তার মানে 0 থেকে 89 ডিগ্রি মানে 89.999, তার মানে 90-এর চাইতে ছোট এবং 0-র সমান অথবা 0-র চাইতে বড় কোণগুলো হচ্ছে আমার সূক্ষ্মকোণ। 90-এর চাইতে বড় এবং 180-র চাইতে ছোট কোণগুলো হচ্ছে আমার স্থূলকোণ। স্থূল যদি আমরা বলি স্থূল মানে মোটা প্রকৃতির, তাহলে স্থূলকোণ। আর 180 ডিগ্রি কোণ মানে হচ্ছে সরল কোণ। এখন 180-র চাইতে যদি বড় হয়, 180-র চাইতে যদি আমার কোনো কোণটা বড় হয় এবং সেটা যদি 360-এর চাইতে যদি ছোট হয়, তাহলে সেইটাকে বলবো হচ্ছে প্রবৃদ্ধ কোণ। সেটাকে কি কোণ বলবো? সেটাকে বলবো প্রবৃদ্ধ কোণ। এই প্রবৃদ্ধ কোণটা কিন্তু অনেক 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 আসতে দেখা গেছে, আপনারা যদি কোশ্চেন ব্যাংক হচ্ছে খুলেন তাহলে কিন্তু প্রবৃদ্ধ কোণটা আমাদের হচ্ছে কি মাথায় থাকেনি। এই কারণেই আমাদের যাদের এখনো ক্লিয়ার ছিল না, তারা মনে করতে এক সমকোণের চাইতে বড় কোণ মানেই তো হচ্ছে আমার স্থূলকোণ। তাহলে তারা আসলে এই প্রবৃদ্ধ কোণের জিনিসটা তাদের মাথায় নাই। তখন যদি কোনো সময় বলে যে আমার 195 ডিগ্রি, এটা অপশনে দেওয়া আছে, এটা কত কোণ? এটা কি স্থূলকোণ, এটা কি সূক্ষ্মকোণ? অপশনে আছে এটা কি প্রবৃদ্ধ কোণ নাকি সরল কোণ? 195 ডিগ্রি, এটা হচ্ছে অবশ্যই কি হবে? প্রবৃদ্ধ কোণ। তাহলে 100 হচ্ছে আমার কত? 100 হচ্ছে আমার 95 ডিগ্রি প্রবৃদ্ধ কোণ। যদি বলা হয় যে 3 সমকোণ আসলে এটা কত কোণ, এটা কোন কোণ? তাহলে 3 সমকোণ মানে হচ্ছে 3 গুণন 90 270 ডিগ্রি। তাহলে 270 ডিগ্রি অবশ্যই কি কোণ? প্রবৃদ্ধ কোণ। তাহলে এখান থেকে আপনারা অনেকেই যে এই প্রবৃদ্ধ কোণের লজিকটা অনেকেরই হয়তো থাকার কথা না, কারণ ছোটবেলায় করছেন ভুলে গেছেন। আর এই যে জায়গাটা মার্ক করা আছে সেটা হচ্ছে স্থূলকোণের হচ্ছে আপার লিমিট, স্থূলকোণের আপার লিমিট। ঠিক আছে, তাহলে এখান থেকে আপনাদের এই কোণ সম্পর্কে আপনাদের ক্লিয়ার আইডিয়া থাকতে হবে যে কোনটা হচ্ছে সূক্ষ্মকোণ, কোনটা স্থূলকোণ, কোনটা প্রবৃদ্ধ কোণ, কোনটা সরল কোণ, কোনটা সমকোণ। ঠিক আছে, আশা করছি যে আপনারা এতটুকু আপনাদের ক্লিয়ার হয়েছে। এবারে একটু আসেন, সেটা হচ্ছে যে আমরা যেটা শিখব পূরক সম্পূরক। দেখেন, পূরক কোণ আসলে কি? পূরক কোণ সবসময় দুইটা কোণ মিলায়া হবে। তার মানে কি, যদি দুটি কোণের যোগফল 90 ডিগ্রি বা এক সমকোণ হয়, তাহলে একটি অপরটির পূরক কোণ। কি বলা হলো? যদি দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি হয় তাহলে একটি অপরটির পূরক কোণ। এখন হচ্ছে ধরেন আমরা বলছি যে এক্স ও ওয়াই পরস্পর পূরক কোণ। এখন এক্স ও ওয়াই যদি পরস্পর পূরক কোণ হয়, তো পূরক কোণ হওয়ার জন্য আমাদের শর্ত হচ্ছে দুইটি কোণ পরস্পরের পূরক কোণ হইতে পারে যখন তাদের যোগফল হবে 90 ডিগ্রি, যখন তাদের যোগফল হবে 90 ডিগ্রি। তাহলে একদম সিম্পল জিনিস যে দুইটা কোণের যোগফল অবশ্যই কি হইতে হবে? দুইটা কোণের যোগফল অবশ্যই 90 ডিগ্রি হইতে হবে। সাপোজ ধরেন
আমরা এখান থেকে একটা রশি এইদিকে দিয়ে দিলাম। তো এই কোণটা এক্স, এই কোণটা ওয়াই, তাহলে অবশ্যই দুইটার যোগ করলে কত হবে? দুইটার যোগ করলে 90 ডিগ্রি হবে। ধরেন সে ফর এক্সাম্পল এক্স এর ভ্যালু হইলো 20 ডিগ্রি আর ওয়াই এর ভ্যালু তাহলে 70 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি পরস্পর, এরা হচ্ছে পূরক কোণ। এখন ধরেন এটার ভ্যালু 35 ডিগ্রি, তাহলে 35 ডিগ্রি যদি হয় এটার ভ্যালু ধরেন 55 ডিগ্রি, তাহলে যোগ করলে আমাদের কত হবে? 90 ডিগ্রি। অবশ্যই কি হবে? পরস্পর পূরক কোণ। তার মানে 35 আর 55 পরস্পর পূরক কোণ। এখন যদি আমরা বলি যে হচ্ছে 0 ডিগ্রি এর পূরক কোণ কত, দেখেন ভালো করে দেখেন, পরীক্ষায় কিন্তু আসে 0 ডিগ্রি এর পূরক কোণ কত, তাহলে পূরক কোণ কত? তাহলে 0 ডিগ্রি এর পূরক কোণ কত? 0 ডিগ্রি এর পূরক কোণ কত হবে? 0 ডিগ্রি এর পূরক কোণ অবশ্যই 90 ডিগ্রি, তাহলে কারণ 0 সাথে 90 যোগ করলে 90 হয়। আবার অনুরূপভাবে প্রশ্ন আসবে 90 ডিগ্রির পূরক কোণ কত? 90 ডিগ্রি কোণের পূরক কোণ কত? এই প্রশ্নগুলো কিন্তু আপনারা ফেস করতে পারেন। কোণের পূরক কোণ কত? তাহলে প্রশ্ন হইতে পারে 0 ডিগ্রি এর পূরক কোণ কত, আবার প্রশ্ন হইতে পারে 90 ডিগ্রির পূরক কোণ কত। তাহলে 0 ডিগ্রির পূরক কোণ হচ্ছে আমার 90 ডিগ্রি, 90 ডিগ্রির পূরক কোণ হচ্ছে আমার 0 ডিগ্রি। আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। এবার পূরক আমরা দেখলাম, আমরা হচ্ছে কি পূরক দেখলাম। এবার যদি আমরা সম্পূরক দেখতে যাই, আমরা যদি সম্পূরক দেখতে যাই যে সম্পূরক কোণ আসলে সম্পূরক, তাহলে পূরক দেখলাম, সম্পূরক কোণ, তাহলে সম্পূরক কোণে কি হবে? দুইটি কোণের সম্পূরক কোণের হচ্ছে আমার দুটি কোণের যোগফল 180 ডিগ্রি বা দুই সমকোণ। 180 ডিগ্রি বা দুই সমকোণ হলে কোণ দুটি পরস্পরের দুটি কোণের যোগফল 180 বা দুই সমকোণ হলে কোণ দুটি পরস্পরের কি কোণ? সম্পূরক কোণ। সম্পূরক কোণ। তাহলে আমাদের এখানে কি হবে? দুইটি কোণের যোগফল। তাহলে এই যে আমাদের এইটা হচ্ছে 180 ডিগ্রি, এখন এই সরলরেখার উপরে যদি আমরা এই দিক দিয়ে টানি, তাহলে আমরা ধরে নিলাম যে এই কোণটা হচ্ছে x আর এই কোণটা হচ্ছে y। তা আমরা দেখতেই পাচ্ছি যে x আর y, আসলে x আর y যদি যোগ করি তাহলে হচ্ছে এক সরল কোণ, আর এক সরল কোণ মানে হচ্ছে আমার কত? এক সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি, কারণ এক সরল কোণ মানে দুই সমকোণ, মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে x আর y পরস্পরের হচ্ছে আমার কি? পরস্পরের হচ্ছে কি কোণ? সম্পূরক কোণ। আমাদেরকে অনেক সময় বলা থাকবে যে 135 ডিগ্রি এর সম্পূরক কোণ কত? এইরকম যদি প্রশ্ন দেওয়া থাকে এর সম্পূরক কোণ কত, তাহলে এর সম্পূরক কোণ কত হবে? অবশ্যই সম্পূরক কোণ হবে। তাহলে আমার 180 যেহেতু যোগফল থেকে 135 আমরা বিয়োগ করে দিলে কত থাকতেছে? 45 ডিগ্রি হচ্ছে আমার কি? 45 ডিগ্রি হচ্ছে আমার কি? এই 135 এর সম্পূরক কোণ। তাহলে পূরকের বেলায় দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি, আর সম্পূরকের বেলায় দুইটা কোণের যোগফল হচ্ছে কত হতে হবে? দুইটা কোণের যোগফল হইতে হবে হচ্ছে আমার দুই সমকোণ বা এক সরল কোণ বা 180 ডিগ্রি। এবারে আসেন আমাদের হচ্ছে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ হচ্ছে পাশাপাশি দুইটা কোণকে সন্নিহিত কোণ বলা হয়। আর পাশাপাশি যখন দুইটা কোণ হবে তাহলে দুইটা কোণের যদি একটা সাধারণ বাহু থাকে তাহলেও তাকে সন্নিহিত কোণ বলা হয়। যেমন আমি বললাম পাশাপাশি দুইটা কোণ, ধরেন এই যে একটা কোণ আর এই একটা কোণ। এখন পাশাপাশি দুইটা কোণ হওয়ার জন্য দেখেন তো এই কোণটা সৃষ্টি হয়েছে কি? এই বাহু আর এই বাহু মিলায়ে। আর এই উপরের এই কোণটা সৃষ্টি হয়েছে কি? এই বাহু আর এই বাহু আর এই বাহু মিলায়। তাহলে দেখেন তো এই যে বাহুটা, এই বাহুটা এই কোণ সৃষ্টি করতেও হচ্ছে ব্যবহৃত হয়েছে, এই কোণ সৃষ্টি করতেও ব্যবহৃত হয়েছে। তাহলে আপনি আপনার সন্নিহিত কোণের সংজ্ঞা দিতে পারেন দুইটা কোণের যদি একটা সাধারণ বাহু থাকে, দুইটা কোণের যদি একটা সাধারণ বাহু থাকে, তার মানে পাশাপাশি ওই দুইটা কোণ অবশ্যই হবে। তাহলে পাশাপাশি দুইটা কোণের একটা সাধারণ বাহু থাকলে সেই দুইটি কোণকে পরস্পরের কি বলা হবে? সন্নিহিত কোণ বলা হবে। এখন সন্নিহিত কোণ আমরা যে
এই যে এখানকার দেখলাম এই দুইটা কি সন্নিহিত কোণ, ইয়েস এই দুইটা সন্নিহিত কোণ, কারণ দেখেন দুইটা কোণই পাশাপাশি আছে। আবার এখানে আমরা যে চিত্রটা আঁকাইছি এক্স আর ওয়াই, এই দুইটা কি সন্নিহিত কোণ, হ্যাঁ এই দুইটাও কিন্তু সন্নিহিত কোণ। তাহলে পুরো কোণ যে দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হচ্ছে, এই পুরোটা কোণটাও কিন্তু কি সন্নিহিত কোণ হচ্ছে, পুরো কোণটা কি হচ্ছে সন্নিহিত কোণ হচ্ছে। আবার এখানে যে আমরা যে চিত্রটা আঁকিয়েছি যে সম্পূরক কোণের, এইটাও কিন্তু কি হচ্ছে সন্নিহিত কোণ, কারণ পাশাপাশি যদি থাকে একটা, দেখেন এইটা হচ্ছে আমার সাধারণ এই দুইটা কোণের, এই পাশের কোণেও এই বাহুটা আছে, এই পাশের কোণটাতেও এই বাহুটা আছে, তার মানে এই বাহুটা হচ্ছে সাধারণ বাহু। দুইটা কোণের যদি একটা সাধারণ বাহু থাকে তাহলে তাকে বলবো আমরা সন্নিহিত কোণ। আর বিপ্রতীপ কোণ কি হবে, যদি দুইটা রেখা ক্রস যদি কি করে পরস্পরকে ছেদ করে যদি চলে যায়, তাহলে বিপরীত যে কোণদ্বয় রয়েছে, বিপরীত যে কোণজোড় রয়েছে সেই কোণজোড়কে আসলে কি বলা হয়, সেই কোণজোড়কে আসলে বিপ্রতীপ কোণ বলা হয়। তাহলে এই কোণটার বিপ্রতীপ কোণ এইটা, এই কোণটার বিপরীত কোণ এইটা, এই কোণটার বিপরীত কোণ এইটা। তাহলে বিপরীত পাশের যখন দুইটা হচ্ছে আমার বাহু একটা আরেকটাকে ছেদ করে চলে যাবে, তখন বিপরীত পাশের কোণদ্বয় পরস্পর কি হবে, পরস্পর হচ্ছে আমার বিপ্রতীপ কোণ। আর যেটা জানতে হবে বিপ্রতীপ কোণগুলা পরস্পর সমান, তাহলে বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান, ঠিক আছে। তাহলে বিপ্রতীপ কোণগুলা পরস্পর সমান। অনেক সময় একটা প্রশ্ন একদম ইজিলি একটা প্রশ্নই করে বসে, সেটা হচ্ছে 35 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ কত। তাহলে বিপ্রতীপ কোণ যেহেতু সমান, তাহলে 35 ডিগ্রি কোণ যদি বলে 35 ডিগ্রি কোণের বিপ্রতীপ, তাহলে কোণ কত হবে, বিপ্রতীপ কোণ 35 ডিগ্রি হবে। বিপ্রতীপ কোণ কত হবে 35 ডিগ্রি। তাহলে যে কোনো এক্স এর বিপ্রতীপ কোণ এক্স, ওয়াই এর বিপ্রতীপ কোণ ওয়াই, আপনাকে এই জাতীয় যদি প্রশ্ন করে তাহলে ওইটার সমান ভ্যালুটাই হচ্ছে আমার বিপ্রতীপ কোণ হবে। এবারে দেখেন একান্তর কোণ ও অনুরূপ কোণ। একান্তর কোণ অনুরূপ কোণের আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা বা রেখাংশ। তার মানে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা বা সমান্তরাল সরলরেখা। যদি দুইটা রেখা বা সরলরেখা বা রেখাংশ যদি তাদের মধ্যবর্তী দূরত্ব সর্বদাই সমান রাখে, সর্বদাই যদি তাদের মধ্যবর্তী দূরত্ব সমান রাখে, তখন ওই দুইটা সরল রেখা বা ওই দুইটা রেখা বা ওই দুইটা রেখাংশকে পরস্পরের সমান্তরাল বলা হবে। কি বললাম, যদি দুইটা রেখা বা রেখাংশ, যদি দুইটা রেখা বা রেখাংশ তাদের মধ্যবর্তী দূরত্ব সর্বদা যদি সমান রাখে বা সর্বদা যদি সমান বিদ্যমান থাকে, তাহলে তারা পরস্পর পরস্পরের সমান্তরাল হবে। আর পরস্পর পরস্পরের সমান্তরাল সরল রেখা বা রেখাংশ কোনোদিন একজন আরেকজনকে টাচ করবে না বা একজন আরেকজনকে ছেদ করবে না। অনেক সময় একটু নোট ডাউন করে রাখেন, প্রশ্ন করা হয় এ ও বি সরলরেখা, সরলরেখা দ্বয় সমান্তরাল দিয়ে বলতেছে তারা পরস্পর কয়বার, তারা পরস্পর কতবার ছেদ করবে, তারা পরস্পর কতবার একে অপরকে ছেদ করবে, অথবা তারা পরস্পর কতবার একে অপরকে টাচ করবে। এই প্রশ্নের আনসার হচ্ছে 0 বার, 0 বার ছেদ করবে। কারণ সমান্তরাল মানেই দূরত্ব সব সময় সমান রাখতেছে, সে কাছেও আসে না, সে দূরেও চলে যায় না, সে ডিস্টেন্সটা কি কনস্ট্যান্ট রাখে। এইটা হচ্ছে সমান্তরাল রেখা। এখন এই সমান্তরাল রেখা থেকে আমাদের কোণ আসবে, যদি আমরা ধরেন দুইটা সমান্তরাল রেখা, একটা রেখাংশ দিয়ে আমরা কি করছি আড়াআড়ি ছেদ করছি। এই ছেদকে আপনি এইভাবে করতে পারেন, অন্য যে কোনো ভাবে ছেদ করলেও করতে পারেন, ঠিক আছে। তো ছেদ করার পরে আপনার দুইটা সমান্তরাল রেখা, এইটা সমান্তরাল রেখা, আপনি আর একটা রেখা দিয়ে ছেদ করছেন, তির্যক ভাবে কি করছেন ছেদ করে চলে গেছেন দুইটাকেই। যদি ছেদ করার পরে একই দিকে যে কোণগুলা উৎপন্ন হবে, এই কোণগুলাকে কি বলা হয়, দেখেন এই কোণটাকে একই সাইডে আমার দুইটা সরলরেখা, এইটা সরলরেখা ছেদ করতেছেন, এই যে ছেদ এইভাবে বাঁকা, এখানে যে একই সাইডের যে দুইটা কোণ এগুলাকে বলা হয় অনুরূপ কোণ। একই সাইডের যে কোণ এইগুলাকে বলা হয় অনুরূপ কোণ। এখন আপনি কিন্তু অনুরূপ কোণ আরো আছে, এখানে তাকাইলেই বুঝতে পারবেন অনুরূপ কোণ।
তাহলে অনুরূপ কোণ আমরা যদি মার্ক করি, আমরা যদি এখানে মার্ক করি যে এটা মনে করেন 1 নাম্বার কোণ, এটা 2 নাম্বার কোণ, এটা 3 নাম্বার কোণ, এটা 4 নাম্বার কোণ, এটা 5 নাম্বার কোণ, এটা 6 নাম্বার কোণ। দেখেন তো অনুরূপ কোণ কোনটা কোনটা হচ্ছে, অনুরূপ কোণ কোনটা কোনটা হচ্ছে, এই যে দেখেন 1 নাম্বার আর 4 নাম্বার সেম, তাহলে 1 এবং 4 এইটা হচ্ছে অনুরূপ কোণ। আবার আপনি কিন্তু বলতে পারেন, কি বলতে পারেন আপনি কিন্তু দেখলেই বলতে পারছেন এই যে এই সাইডে এই যে 2 নাম্বারটা এই কোণটা আর এই কোণটাও তো আবার সেম, সেম নাকি সেম, অবশ্যই সেম। তাহলে আপনি কিন্তু বলতে পারেন 2 এবং 3, 2 এবং 3। আবার কিন্তু আপনি কিন্তু আবার অন্যর দিকেও যাইতে পারেন, এই যে এই কোণটা আর এই কোণটা দেখেন তো একই দিকের কিনা। তাহলে এই কোণের তো আমি মার্কিং করি নাই, ধরেন এই কোণের মার্কিংটা করি 5, 6, এটা মনে করেন 7 আর এই কোণটা মনে করেন 8। তাহলে দেখেন তো এই যে আমার যে এইখানকার এই কোণটা 7 নাম্বার কোণ আর হচ্ছে 5 নাম্বার কোণ, তাহলে 7 এবং 5। আবার দেখেন তো এই যে এই কোণটা 8 নাম্বার কোণ আর 6 নাম্বার কোণ, তাহলে 8 এবং আমার 6, এই কোণগুলা সবাই কিন্তু কি পরস্পর অনুরূপ কোণ। এবং পরস্পর অনুরূপ কোণগুলা পরস্পর কি হয়, সমান হয়। অনুরূপ কোণ পরস্পর কি হয়, সমান হয়। অনুরূপ কোণ পরস্পর সমান হয়, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে কয় সেট বের হলে, দেখেন দুইটা সরলরেখা, দুইটা সরলরেখাকে একটা ছেদক যদি ছেদ করে তাহলে কয়টা অনুরূপ কোণের সেট তৈরি হয়েছে, 4টা অনুরূপ কোণের সেট তৈরি হয়েছে, 4টা অনুরূপ কোণের কিন্তু সেট তৈরি হয়েছে। এবার এখানে কিন্তু এটা অনুরূপ কোণ গেল, আপনি কিন্তু কি করতে পারেন, আপনি হচ্ছে একান্তর কোণ এবার আমরা বের করব। একান্তর কোণ যদি আমরা বের করতে চাই তাহলে ধরেন আমাদের এই দুইটা সমান্তরাল সরলরেখাকে এটা ছেদ করতেছে, তো ছেদ করলে দুইটা সমান্তরাল সরলরেখাকে যদি একটা ছেদক একটা রেখা যদি তির্যকভাবে ধরেন ছেদ করে, তাহলে সেখানে বিপরীত পাশে বা জেড আকৃতিতে যে কোণগুলা সৃষ্টি হয় সেগুলাকে পরস্পরের কি বলা হয়, একান্তর কোণ বলা হয়। পরস্পরের একান্তর কোণ বলা হয়। তার মানে বিপরীত সাইডে, বিপরীত পাশে, তার মানে দেখেন এই কোণটা এবং এই কোণটা এরা পরস্পর কি কোণ, এরা হচ্ছে পরস্পর অনুরূপ কোণ। আবার দেখেন এই কোণটা, এই পাশের এই কোণটা আর কোন কোণটা, এই সাইডের যদি এই কোণটা হয়, এই কোণটা, এটা অন্য কালার ইউজ করি, এই যে এই কোণটা এবং দেখেন এই কোণটা পরস্পর, মানে তার মানে এখান থেকে যদি দেখেন তাহলে যে আকৃতির দেখেন এই কোণ, ঠিক আছে। এই সাইড থেকে দেখলে এই কোণগুলা, এগুলাকে কি কোণ বলা হবে, এইগুলাকে আমার বলা হবে হচ্ছে, এইগুলাকে বলা হবে হচ্ছে আমার কি কোণ, এইগুলা হচ্ছে আমার একান্তর কোণ। কি কোণ, একান্তর কোণ, একান্তর কোণ। এখন এখানে কিন্তু একটু আগে যে বিপ্রতীপ কোণ যে আমরা পড়ে গেছি, বিপ্রতীপ কোণ কিন্তু এখানে আছে। বিপ্রতীপ কোণকে আপনারা খেয়াল করছেন, দেখেন বিপ্রতীপ কোণ কোনটা, এই যে এই কোণটা আর এই কোণটা বিপ্রতীপ কোণ, এই কোণটা আর এই কোণটা কি বিপ্রতীপ কোণ, এই কোণগুলোও সমান। তার মানে এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আবার এই কোণ সমান, তার মানে এই কোণ আর এই কোণ কিন্তু অনুরূপ কোণ সমান হয়ে যাচ্ছে, অনুরূপ কোণ দিয়েও সমান। আবার কি এটা যেহেতু বিপ্রতীপ কোণ, তাহলে এই কোণের সাথে এই কোণ সমান, বিপ্রতীপ কোণ। এই কোণ আবার এই কোণ কি একান্তর কোণ, জেড কোণ, জেড কোণ হচ্ছে আমার কি একান্তর কোণ, তাহলে একান্তর কোণ আবার সমান। এখন আপনাদেরকে তো মুখে মুখে আসলে যে যদি বলে যে একান্তর কোণগুলো কি পরস্পর সমান কিনা, অথবা বলতে পারে 45 ডিগ্রি এর একান্তর কোণ কত ডিগ্রি হবে, তাহলে 45 ডিগ্রির একান্তর কোণ 45 ডিগ্রি হবে। কিন্তু অনেক সময় চিত্র দেওয়া থাকে, চিত্র থেকে আপনাদেরকে বের করতে হবে এই লজিকগুলো। আমি চিত্র দিয়েও আজকে করাবো, কোনো টেনশন নাই, চিত্র দিয়েও আপনাদেরকে দেখাবো যে অনেকটা একটা কঠিন কমপ্লেক্স একটা চিত্র দিয়ে বলতে পারে যে এইটা আসলে কোন কোণ। এখন আমি চিত্র সবার শেষে যাব, এতক্ষণ যা পর্যন্ত করালাম বিগত ইয়ারের কিছু প্রশ্ন আমরা একটু দেখি।
আপনারা সঠিক আনসারগুলো কমেন্ট করে জানাবেন, সঠিক আনসারগুলো কমেন্ট করে জানাবেন। যারা এ পর্যন্ত ক্লাসে আছেন বলবো যে এই ক্লাসটি সকলের উদ্দেশ্যে একটু শেয়ার করে দিবেন, কারণ সকলের জানা উচিত যে হচ্ছে ধারাবাহিকভাবে ইংলিশ মজাতে আমরা গণিতের, বাংলার এবং হচ্ছে জিকের ক্লাসগুলো ফ্রিতে নিয়ে আসতেছি দীর্ঘদিন, প্রায় 2 মাসের উপরে হয়ে গেল। আচ্ছা দেখেন, বিন্দু কয় মাত্রিক? এনএসআই এর হচ্ছে কম্পিউটারে মুদ্রাক্ষরিক 2017 সাল নিয়োগে বিন্দু কয় মাত্রিক? বিন্দুর তো আসলে অবস্থান আছে, অস্তিত্ব আছে, কিন্তু তার আসলে দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, তার মানে কোনো মাত্রা নাই। তাহলে বিন্দু হচ্ছে আমার শূন্য মাত্রিক। বিন্দু হচ্ছে আমার শূন্য মাত্রিক। বলছে 4টি সরলরেখা একটি বিন্দুতে ছেদ করলে কয়টি সরলকোণ উৎপন্ন হয়? দেখেন, একটা সরলরেখার দুই সাইডে দুইটা, একটা সরলরেখার দুই সাইডে দুইটা হচ্ছে আমার কি, একটা সরলরেখাকে একটা বিন্দু যদি আমরা কি ধরে নেই, তাহলে দুই সাইডে দুইটা কি হয়, দুই সাইডে দুইটা সরলকোণ সৃষ্টি করে। এখন এখানে প্রশ্ন করতে 4টি সরলরেখা, তার মানে এইটা একটা সরলরেখা, এইটা একটা সরলরেখা, এইটা একটা সরলরেখা। কেন একটা বিন্দুতে? বলতেছে একটা বিন্দুতে ছেদ করলে, এই জন্য আমি একটা বিন্দুতে ছেদ করতেছি। হয় নাই, ওই বিন্দুতে মনে করেন যে যায় নাই। আচ্ছা, এবার একটু খেয়াল করুন, প্রত্যেকটার দুই সাইডে দুইটা করে, প্রত্যেকটার ধরেন এর এই সাইডে একটা, এই সাইডে একটা, দুইটা আমার কি সরলকোণ আছে। দেখেন, একটা সরলরেখার এই সাইডে একটা সরলরেখা কোণ থাকে, এই সাইডে একটা সরলরেখা, দুই সাইডে দুইটা সরলকোণ থাকে, এই সাইডে একটা, এই সাইডে একটা। তাহলে এখানে কয়টা সরলরেখা আছে? 4টা। দেখেন, ছেদ করছে এই বিন্দুতে, এই সাইডে একটা, একটা, দুইটা। এর জন্য যদি যান, এই একটা, দুইটা। এর যার জন্য যান, একটা, দুইটা। লালের জন্য যদি যান, একটা, দুইটা। তার মানে আমার প্রত্যেকটা তো রেখা, এই যে প্রত্যেকটা সরলরেখার দুই সাইডে দুইটা সরলকোণ থাকে। তাহলে যদি 4টা সরলরেখা হয়, তাহলে 4 দুগুণে 8টা আমার কি থাকবে? 4 দুগুণে 8টা হচ্ছে আমার সরলকোণ থাকবে। যদি প্রশ্ন হইতো 10টা সরলরেখা যদি একটা বিন্দুতে ছেদ করতো, তাহলে সেখানে কয়টা সরলকোণ উৎপন্ন করতো? যে কয়টা সরলরেখা তার সাথে 2 গুণ করে দিব, তাহলে 20টা হইতো তখন কোণ। বুঝতে পেরেছেন আশা করি, ঠিক আছে? তার মানে আমার 4টি সরলরেখা, 4 দুগুণে 8টা হচ্ছে আমার কি থাকবে? 8টা হচ্ছে আমার সরলকোণ থাকবে। যদি 5টা সরলরেখা হইতো, তাহলে 5টা সরলরেখা একটা বিন্দুতে যে ছেদ করতো, 5 দুগুণে 10টা হইতো, 10টা হলে 10 দুগুণে 20টা হইতো, ঠিক আছে? তাহলে এবার যদি দেখেন কি বলতেছে, প্রশ্নটা দেখেন, এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় সিম্পল একটা প্রশ্ন। মানে দুই লাইন একে অন্যের থেকে, দুইটা লাইন মানে কি? দুইটা রেখা, দুইটা লাইন একে অন্যের সাথে 2 মিটার দূরে সমান্তরাল ভাবে চলতেছে। তো সমান্তরাল ভাবে চলতেছে, এরপরে বলতেছে তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে? কত মিটার দূরে? কি বলছি? সমান্তরাল রেখা তাদেরকেই বলা হয় যারা আজীবন তাদের মধ্যে কি হয়? দূরত্ব কনস্ট্যান্ট রাখে, ধ্রুবক রাখে। এরা কোনো সময় পরস্পরের কাছেও আসে না, পরস্পর থেকে দূরেও যায় না। যদি পরস্পরের কাছে আসে বা দূরে যায়, তখন সেটা সমান্তরাল রেখা হয় না। তাহলে সমান্তরাল রেখাগুলা কোনোদিন কোনো পরস্পরকে ছেদ করবে না, কোনোদিন পরস্পরকে টাচ করবে না। তাহলে টাচ বা ছেদই যেখানে করবে না, সেখানে কত মিটার দূরে করবে? তো এটা তো কোনো সময় করবেই না, তাহলে কোনো সময়ই কিন্তু করবে না। এবারে আসেন, বলতেছে দুইটি সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণ হলে একটি অপরটির কি বলা হয়? সন্নিহিত কোণ মানে পাশাপাশি, তার মানে দুইটা পাশাপাশি কোণ। ধরেন এইটা একটা কোণ আর একটা কোণ পাশাপাশি, কিন্তু দুইটার যোগফল কত হইছে? 180 ডিগ্রি। কারণ প্রশ্নে বলা আছে দুইটির যোগফল 2 সমকোণ সমষ্টি। এখন আমরা তো একদম মুখস্থ ভাবেই জানি যে দুইটি সন্নিহিত কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে পূরক কোণ, যদি যোগফল যদি 90 ডিগ্রি হয় তো পূরক কোণ, যদি যোগফল 90 ডিগ্রি হয়। কিন্তু এখানে আমার বলছে 2 সমকোণ, তাহলে অবশ্যই কি হবে? 2 সমকোণ মানে সম্পূরক কোণ, তার মানে 180 ডিগ্রি বা 2 সমকোণ। এই প্রশ্নগুলাই কিন্তু হয় 30তম বিসিএস এর প্রশ্ন। এটা দেখেন 43তম বিসিএস এ কি আসছে, যে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। প্রশ্ন কি বলতেছে একটু খেয়াল করেন, একটা কোণের মান, এই কোণের মান যদি x হয়, তাহলে তার সম্পূরক কোণের মানের অর্ধেক। এই যে আমি একটা কোণের মান তার সম্পূরক কোণের অর্ধেক, তার মানে এই কোণটা যদি x হয়, সম্পূরক কোণ অবশ্যই কি হবে? সম্পূরক কোণ কত হবে? সম্পূরক কোণ 2x হবে। কেন 2x হবে? বলতেছে একটা কোণ তার সম্পূরক কোণের অর্ধেক।
তাহলে আপনি যে কোনো কাজ যদি সম্পূরক কোণকে আগে ধরতে যান তাহলে দেখেন বলতে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেক। তাহলে আপনি এই বাংলা ভাষাটা পড়ে বুঝতেছেন সম্পূরক কোণটা বড়, এবং শুধু বড় না সেটা দ্বিগুণ, এবং সম্পূরক কোণ যেহেতু দ্বিগুণ তাহলে 2x ধরেন, আর এই একটি যে কোণ সেটা হচ্ছে তার অর্ধেক, তার মানে x। এখন বলতেছে হলে কোণটির মান কত। এখন আমরা জানি সম্পূরক কোণ কখন হয়, যখন দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হয়। তার মানে 3x ইকুয়াল 180 ডিগ্রি, তাহলে x ইকুয়াল হচ্ছে আমার 60 ডিগ্রি। তাহলে x ইকুয়াল 60 ডিগ্রি, কোণটার মান কত? 60 ডিগ্রি হচ্ছে আপনার কোণের মান। তার মানে প্রত্যেক জায়গাতে সম্পূরক পূরকের যে মেন লজিকটা আপনার কি, পূরক কোণ 90 ডিগ্রি, সম্পূরক 180 ডিগ্রি, দুইটা কোণের যোগফল, এবং কোণ দুইটা কিন্তু পরস্পর সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ মানে তারা সবসময় পাশাপাশি থাকবে। সন্নিহিত কোণ মানে তাদের একটা সাধারণ বাহু থাকবে। কোণ সৃষ্টি করতে দুইটা বাহু লাগে, কিন্তু সন্নিহিত কোণ মানে দুইটা কোণ সৃষ্টি করতে বাহু লাগবে তিনটা। প্রশ্ন কিন্তু এভাবে করতে পারে যে দুইটা সন্নিহিত কোণের কোণ সৃষ্টি করতে কয়টা রেখার প্রয়োজন? দুইটা সন্নিহিত কোণ সৃষ্টি করতে রেখার প্রয়োজন কিন্তু চারটা না, কারণ একটা কমন যেহেতু আমার কি বাহু থাকতেছে, তাহলে দুইটা সন্নিহিত কোণ সৃষ্টি করতে রেখার প্রয়োজন হচ্ছে আমার তিনটা। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আপনার যদি বেসিক থাকে তখনই আপনি কি বেসিক থাকা মানে আপনি চিন্তা করতে পারার সক্ষমতা। বেসিক থাকা মানে আপনি চিন্তা করতে পারেন, যেগুলো মুখস্থ করছেন সেগুলাই যে পারবেন শুধু তা না, আপনি অন্তত ওইটার চিত্রটা আপনি কি চিন্তা করতে পারেন মস্তিষ্কের মধ্যে, তখন আপনি আবার গুনতে পারবেন যে আসলে কাহিনী কি, নতুন ভাবে একটা অ্যাঙ্গেলে প্রশ্ন করছে আপনি করতে পারবেন, সেটার আনসার করতে পারবেন। দেখেন কি প্রশ্ন করতেছে, একটি সরলরেখার সাথে একটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হবে? একটি সরলরেখার সাথে, এটা আমরা পড়ানোর মধ্যে কয়েকবার এই উত্তর দেওয়া হয়েছে আজকে পড়ানোর মধ্যেই, কিন্তু যে একটি সরলরেখা, একটি রেখাংশ, এই সরলরেখার সাথে একটি আরেকটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ, তার মানে একটা রেখাংশ মিলিত হয়েছে, এই দিক দিয়ে মিলিত হইতে পারে, আপনার ভালো লাগলো না, এই দিক দিয়ে হয় নাই, ধরেন আপনি মনে করলেন এই দিক দিয়ে, তাও ভালো লাগে নাই, এই দিক দিয়েও ধরেন হয় নাই, আপনি দিচ্ছেন লম্বলম্বী। তার মানে যেভাবেই দেন না কেন এই যে সন্নিহিত দুইটা কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হবে, এবং এই যে সন্নিহিত কোণটা হবে তো বলতেছে সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হবে? সবসময় কিন্তু 180 ডিগ্রি হবে, এর বাইরে কিন্তু যাওয়ার অপশন নাই। এর বাইরে যাওয়ার অপশন 180 ডিগ্রি কোণ সরল কোণ হবে না। হ্যাঁ অবশ্যই সরল কোণ হবে। তাহলে কি হবে আমাদের হচ্ছে এইটা কি হলো, সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এবার দেখেন কি প্রশ্ন করতেছে, 18তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে আসা প্রশ্ন, যে হচ্ছে একটি কোণের 4 গুণ 180 ডিগ্রি। তাহলে ওই কোণটা যখনই বলছে, দেখেন একটি কোণটাকে x ধরে নেন, তাহলে তার 4 গুণ, তার মানে 4x ইকুয়াল 180 ডিগ্রি। 4x ইকুয়াল যদি 180 ডিগ্রি হয়, x ইকুয়াল তাহলে কত হবে? 180 কে 4 দিয়ে ভাগ করেন, 4 4 16, হাতে আছে আমার 2, ঠিক আছে, মানে 18 থেকে 16 বাদ দিলে 2 থাকে, তাহলে এই শূন্য নিয়ে গেলে 4 5 20, 45, তার মানে 45 ডিগ্রি x এর পরিমাণ। তাহলে তার সম্পূরক কোণ কত? তাহলে এই x কোণটা হচ্ছে আমার 45 ডিগ্রি, আর সম্পূরক কোণ মানে দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হইতে হবে। তাহলে 45 এর সম্পূরক কোণ কত? 180 থেকে আমার 45 বিয়োগ করে দিতে হবে, 180 থেকে 45 বিয়োগ করে দিলে 135 ডিগ্রি হচ্ছে আমার সম্পূরক কোণ। তাহলে ঘ নাম্বার হচ্ছে আমার আনসার। ঘ নাম্বার হচ্ছে কি? ঘ নাম্বার হচ্ছে আমার আনসার। ঘ নাম্বার হচ্ছে আমার আনসার। এবার দেখেন এই প্রশ্নটা, দেখেন কি বলতেছে। প্রশ্নটা বলতেছে 180 ডিগ্রি মাইনাস এক্স কোণের সম্পূরক কোণ কত? সম্পূরক কোণ কত? তাহলে এটা কিন্তু বলছিলাম, যেমন বলছিলাম না 0 ডিগ্রি এর সম্পূরক কোণ কত, 0 ডিগ্রির পূরকের কথা বলছি, 0 ডিগ্রির যদি সম্পূরক কোণ কথা বলা হয়, 0 ডিগ্রি এর সম্পূরক কোণ, 0 ডিগ্রি এর সম্পূরক কোণ কত হবে? 180 মাইনাস 0, তার মানে 180 ডিগ্রি। তার মানে কোন কোণের সম্পূরক কোণ হবে 180 থেকে ওটা বিয়োগ করে দিতে হবে, কারণ দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হলে তারা পরস্পরের সম্পূরক কোণ। তাহলে 180 মাইনাস এক্স, 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, তার মানে 180 মাইনাস আইএক্স এর সম্পূরক কত হবে? তাহলে 180 থেকে এটা বিয়োগ করে দিতে হবে, 180 থেকে এটা বিয়োগ করে দিতে হবে। তাহলে 180 মাইনাস 180, আর এটা আমার ব্র্যাকেটে যদি মাইনাস ধরেন এক্স ডিগ্রি, ঠিক আছে,
তাহলে কি হবে 180 মাইনাস 180 মাইনাস মাইনাসে প্লাস এক্স কেটে গেল, তাহলে থাকতেছে হচ্ছে এক্স। তাহলে আনসার হচ্ছে আমার এক্স ডিগ্রি। খ নাম্বার হচ্ছে আমার আনসার, খ নাম্বার হচ্ছে আনসার। ঠিক আছে, তাহলে এই যে আমাদের এই ধরনের প্রশ্নই, তার মানে দেখবেন বেশিরভাগ প্রশ্ন কই থেকে করতেছে, তার মানে রেখার থেকে কিছু প্রশ্ন করতে পারে মাত্রাত্রিক, তারপরে করতে পারবে কোথায় থেকে বেশি, তারপরে বেশিরভাগ প্রশ্নই করে হচ্ছে সরল কোণ থেকে, অথবা পূরক কোণ, অথবা হচ্ছে প্রবৃদ্ধি কোণ, অথবা হচ্ছে আমার কি সম্পূরক কোণ, এই জায়গা থেকে। আর প্রশ্ন আপনার একান্তর কোণ আর হচ্ছে ইয়ার এখানে থেকে লজিকটা প্রশ্ন কিভাবে আসবে সেটা একটু দেখাচ্ছি। ধরেন আপনাকে এইরকম ধরনের কোনো প্রশ্ন করতে পারে, ধরেন এইরকম ভাবে কোনো প্রশ্ন করতে পারে, সেটা হচ্ছে ধরুন আপনার এখানে মান দেওয়া আছে বিভিন্ন কোণের মান দেওয়া আছে। ধরেন মানগুলো কেমন দেওয়া আছে, এটা ধরেন 3x দেওয়া আছে, এইটা মনে করেন যে আমার 2x দেওয়া আছে, আর এটা দেওয়া আছে y প্লাস 30 ডিগ্রি। এখন বলতেছে কি, প্রশ্নে হচ্ছে আপনার বলছে যে আসলে y এর ভ্যালুটা কত। প্রশ্নে কি বলতেছে, প্রশ্নে বলতেছে অপশনগুলো ছিল, ধরেন আমি চিত্রটা নিছি, যেহেতু চিত্র আমি অ্যাড করে নাই, y ইকুয়াল হোয়াট, এটা আপনাকে প্রশ্ন করছে। এখন বলেন তো আপনি কিভাবে আনসারটা করবেন। আপনি দেখে বুঝতেই পারতেছেন আড়াআড়ি ভাবে দুইটা আমাদের হচ্ছে রেখাংশ আর একটা ছেদ করছে। তাহলে এই বিপরীত যে কোণগুলো আছে, এই বিপরীত কোণগুলো হচ্ছে পরস্পর বিপ্রতীপ কোণ। কি কোণ? বিপ্রতীপ কোণ। আর বিপ্রতীপ কোণগুলা পরস্পর কি হয়? সমান হয়। তাহলে বিপ্রতীপ কোণ এখানে কোনটা হবে? এই 2x, আর তার মানে 2x ইকুয়াল y প্লাস 30 ডিগ্রি। কেন? কোন হচ্ছে আমি কোন লজিকের উপরে ভিত্তি করে কোন যুক্তিতে আমি সমান লিখবো? বিপ্রতীপ কোণের হচ্ছে যুক্তিতে আমি সমান লিখবো, বিপ্রতীপ কোণের কারণে, কোণের যুক্তিতে। আপনি অবশ্যই একটা যুক্তি ছাড়া কোনো কিছু লিখতে পারবেন না গণিত সাবজেক্টে, ঠিক আছে? তাহলে এইটা লিখলেন। এখন কথা, আমি এখান থেকে y এর ভ্যালুটা কিভাবে বের করতে পারি একটু খেয়াল করে দেখেন। কয়টা রেখা আছে? দুইটা রেখা হলে এই রেখার এই সাইডে, আপনি যদি এই সাইডে, এটাও একটা সরল কোণ মানে 180 ডিগ্রি, আবার এইটাও একটা সরল কোণ, আবার এই রেখাটা এটাও সরল কোণ, এইটাও সরল কোণ। ওই যে চারটা রেখা পরস্পর একটা বিন্দুতে ছেদ করছে, তাহলে সরল কোণ কয়টা হচ্ছিল? 8টা সরল কোণ। এখানে দুইটা রেখা, তাহলে সরল কোণ কয়টা হবে? 4টা সরল কোণ হবে। এখন কথা হচ্ছে যে এই যে এইটা হচ্ছে কি একটা সরল কোণ, তার মানে 2x আর হচ্ছে আমার 3x, এই দুইটার কোণের যোগফল কিন্তু হবে সরল কোণ মানে 180 ডিগ্রি। তার মানে 5x ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে x ইকুয়াল তাহলে কত হবে? 5 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 45 ডিগ্রি। আগের বারে কিন্তু আমরা এটা করছি। 5 দিয়ে ভাগ করলে কি 45? না, 5 দিয়ে ভাগ করলে কি 45 হবে? 3 5 15 আর হচ্ছে আমার কি 36 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি আসতেছে? তাহলে 36 ডিগ্রি, x ইকুয়াল 36 ডিগ্রি। x ইকুয়াল 36 ডিগ্রি, তখন x এর ভ্যালু আমরা এখানে বসাবো 36। তখন 36 দুগুণ হচ্ছে 72, y প্লাস 30। এখান থেকে y ইকুয়াল তাহলে কত হলো? 72 থেকে 30 বিয়োগ করলে আমাদের হচ্ছে 42 ডিগ্রি। এই হচ্ছে আপনার যে প্রসেস, যে এখান থেকে আপনারা এইভাবে বের করে ফেলবেন। তাহলে আপনারা এখানে যে যুক্তিটা আপনাদের আনতে হবে সেটা হচ্ছে যে, দেখেন আপনি পরীক্ষার খাতার মধ্যে দুইটা আপনার লজিক আনতে হবে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে বিপ্রতীপ কোণ আর একটা হচ্ছে সরল কোণ। এখন আপনার কাছে যদি বিপ্রতীপ কোণ আর সরল কোণ যদি আপনার ক্লিয়ার না থাকে, আপনি তো জীবনেও এটা বের করতে পারবে না। অথচ ম্যাথটা কিন্তু খুবই সিম্পল, আমি আপনাদের দেখাইলাম, কিন্তু যে এটা বুঝে সে করতে গেলে তো খুব দ্রুততর সময়ের মধ্যে করে ফেলবে। এইটা করতে গেলে তার কত লাগবে? 2 আর 3 যোগ করলে 5x ইকুয়াল 180, x ইকুয়াল, এই ক্যালকুলেশন করতে আমি ধরে নিলাম 5 সেকেন্ড লাগলো। তার মানে হচ্ছে আমার কত? 36 দুগুণে এখানে কত? 72। এই ক্যালকুলেশনটা করতে আরো 5 সেকেন্ড, 10 সেকেন্ড। পুরো ওভারঅল চিন্তা করছে ধরেন 5 সেকেন্ড বা 10 সেকেন্ড সে চিন্তা করছে 20 সেকেন্ড, আর মনে করেন যে সে বৃত্ত পূরণ করছে 5 সেকেন্ড, 25 সেকেন্ডের মধ্যে এটা সম্ভব। এবার ধরেন আমি আরেকটা চিত্র একটু আঁকি, একটা জটিল চিত্র একটু আঁকার চেষ্টা করছি। ধরেন প্রশ্ন এরকম ভাবে একটা প্রশ্ন করলো, একটু ভালোভাবে চিন্তা করবেন।
আচ্ছা, এই যে প্রশ্ন নিচ্ছিলাম ওই প্রশ্নতে আবার ত্রিভুজের 180 ডিগ্রি প্রশ্ন আসবে, ওইটা নিব না। এই ধরেন এরকম একটা প্রশ্ন নিছি, তাহলে খুব কঠিন হবে না আর কি। প্রশ্ন করতেছে এইটা হচ্ছে আপনার 150 ডিগ্রি, আচ্ছা এই কোণটা হচ্ছে আপনার এক্স, এই কোণটা হচ্ছে আপনার এক্স, এই কোণটা হচ্ছে আপনার এ, আর এই কোণটা হচ্ছে আপনার 60 ডিগ্রি। এখন আমি একটু বাঁকা আঁকাইছি, আপনার মনে হইতে পারে প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, এইটা হচ্ছে প্রশ্ন, এক্স এর ভ্যালু বের করে, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর ভ্যালু বের করতে বলছে। এখন কথা হচ্ছে যে আপনাকে আরেকটু ক্লিয়ার করে, ধরেন চিত্র আপনার বাঁকা মনে হইতে পারে, এইটা এই রেখা পরস্পর সমান্তরাল, পরস্পর কি সমান্তরাল। তাহলে আপনাকে যখন পরস্পর সমান্তরাল, এই যে লেখাগুলা এইটা এগুলা কি সব ছেদক, পরস্পর সমান্তরাল এবং ছেদক হলে অনুরূপ কোণ আর একান্তর কোণের ব্যাপারটা আসে। এই লজিকটা এখানে অ্যাপ্লাই করতে হবে, একটু চিন্তা করেন, তাহলে এইটা আপনি কিভাবে করবেন। তার মানে বলতেছি রেখা তিনটি, ধরেন এইটা 1 নম্বর রেখা, এইটা আপনার মনে করেন 2 নম্বর রেখা, আমি এইটা 3 নম্বর। আর একটু বোঝার জন্য, পরীক্ষার হলে কিন্তু এভাবে দেওয়া থাকবে না, লেখা তিনটি সমান্তরাল বলা থাকবে না, যখন স্ট্রেট লাইন আপনি দেখে বুঝে নেবেন যে তিনটি রেখা পরস্পর সমান্তরাল। আপনার কোন উত্তর জানান, পরস্পর সমান্তরাল দিয়ে বলতেছে, ধরেন এটা তো বলবেন, এটা আপনাকে বুঝে নিতে হবে, আমি বলে দিলাম কারণ আমার আঁকানোটা হচ্ছে বাঁকা হইছে। তাহলে এইটা আপনারা হচ্ছে আনসারটা জানাবেন যে এই কোণটা হচ্ছে আসলে কত হবে। এখনো কারোর উত্তর হচ্ছে আমি দেখতে পাই নাই, একটু জানার চেষ্টা করবেন দ্রুত, সময় কিন্তু পার হয়ে যাচ্ছে। এত সময় নিলে পরীক্ষার মধ্যে আপনি অন্য এমসিকিউর হচ্ছে সময় আপনি কিন্তু কিল করে ফেলবেন, এতে করে আপনি প্রতিযোগিতায় পিছিয়ে যাবেন। এটা কিন্তু একদমই সিম্পল জিনিস, একদমই সিম্পল জিনিস, কারণ আপনারা কিন্তু জানেন জেড আকৃতি কিন্তু হয়েই আছে, জেড আকৃতি কিন্তু হয়েই আছে, জেড আকৃতি হয়েই আছে। একজনের আনসার পেয়েছি, একজন বলেছে ফরহাদ রেজা ভাই, সে বলেছে যে এটা 120 ডিগ্রি হবে। বাকিরা হচ্ছে ক্যালকুলেশন মনে হয় করছেন। হ্যাঁ, এক্স প্লাস এ হচ্ছে 60 ডিগ্রি। এইটা হচ্ছে আমরা এদিকে যদি যাই, কারণ আমরা যদি এই টার্মটা মুছে ফেলি তাহলে জিনিসটা কিন্তু এরকম হয়ে আছে যে এইটা হচ্ছে 60 ডিগ্রি আর এই কোণটাও কত 60 ডিগ্রি। এখন এটাকে যদি আমি ভাগ করে দেই আর একটা দ্বারা, তাহলে তো এখানে ভাগ করে দুইটা বলছে, একটা এক্স আর একটা এ, তাহলে অবশ্যই এক্স আর এ হচ্ছে আমার 60 ডিগ্রি হবে, একটা ক্লু। কিন্তু এক্স আর এর ভ্যালুটা না জানলে তো আমরা এক্স এর ভ্যালুটা বের করতে পারতেছি না। তাহলে এক্স এর ভ্যালুটা আমরা কি বের করতে পারবো কি পারবো না? এর ভ্যালুটা কিন্তু আমরা বের করতে পারবো। এর ভ্যালুটা বের করা কিন্তু একদমই ইজি ব্যাপার। সেটা হচ্ছে যে আমরা যদি দেখেন তো এইটাকে যদি আমরা এই দিকে বর্ধিত করে দিতাম, তাহলে দেখেন তো এইটা আর এইটা কি সমান্তরাল, আমরা এই দিকে একটা এরকম কি পেতাম। এটা যদি এই দিকে আমরা বর্ধিত করে দিতাম তাহলে এইটা এ আর এই দিকে কিন্তু আমরা কি পেতাম,
এই যে এই কোণটা, এইটাও যদি এই কোণটাও কিন্তু এ, একটু ভালো করে খেয়াল করেন, একান্তর কোণ। এই কোণটাও কত, এই কোণটাও কিন্তু এ, এই যে আমরা যদি এখানে এই কোণটাও কি এ। এখন এই এ কোণ আর এই পুরা কোণটা কি 180 ডিগ্রি, তাহলে এটা যদি 150 ডিগ্রি হয় তাহলে এ কোণটা কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি। এ কোণ যদি 30 ডিগ্রি, এখানে তার মানে এটা 30 ডিগ্রি, তাহলে এক্স কত ডিগ্রি হবে, তাহলে এ যদি 30 ডিগ্রি হয় তাহলে এক্সও 30 ডিগ্রি, আনসার কিন্তু 30 ডিগ্রি। আনসার কি নাইমা জান্নাত মনি, হ্যাঁ আনসার হচ্ছে আপনার কি 30 ডিগ্রি, আনসার হচ্ছে কি 30 ডিগ্রি। তাহলে এইটা দেখলে কিন্তু আপনার এখানে এই যে মাথাটা খাটাতে হবে যে আমার এটাও সমান্তরাল এটাও সমান্তরাল, একে আমরা পেছনে থেকে বর্ধিত করলেই তো এখানে আরেকটা জেড পেয়ে যাচ্ছি, এই যে জেড কোণ, এইটা কোণ এ, তার এই কোণটা এ। এখন এখানে আসলে এটা সরল কোণ, তার মানে একটা চিত্রের মধ্যে আমার মাথা খাটাতে হচ্ছে, সবকিছুই আনতে হচ্ছে। তাহলে এটা সরল কোণ, এটা 150 ডিগ্রি হলে এটা আমার 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এই দুইটার যোগফল হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 60 থেকে 30 বিয়োগ দিলে এটা হচ্ছে আমার 30 ডিগ্রি, এটা হচ্ছে কি 30 ডিগ্রি। তাহলে আশা করি যে বুঝতে পেরেছেন। আজকের ক্লাসে এতদূর পর্যন্তই থাকবে। আমাদের আজকের ক্লাসের টপিক ছিল রেখা, কোণ, রশ্মি সব কিছু নিয়ে হচ্ছে আমাদের আলোচনা, এবং আলোচনার পরে এগুলা থেকে বিসিএস পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসে থাকে সেইগুলো হচ্ছে আমরা করেছি। এবং আজকে কিন্তু আমাদের আরো অন্তস্থ কোণ, বহিস্থ কোণ এগুলোও কিন্তু আমরা দেখব। কেন অন্তস্থ কোণ, বহিস্থ কোণ এই জিনিসগুলো হচ্ছে আমাদের অবশ্যই এর আগে আমরা ত্রিভুজ একটা তৈরি করব, তারপরে অন্তস্থ কোণ হচ্ছে বহিস্থ কোণ। তার মানে আগামী ক্লাসে আমরা কিন্তু ত্রিভুজ পড়বো এবং ত্রিভুজদের শুধু তার জ্যামিতিক গুলা পড়বো তাও কিন্তু না, মানে জ্যামিতিক প্রমাণ আবার না, সম্পাদ্য অঙ্কন করা বা উপপাদ্য এই জিনিসগুলো না, সেগুলো হচ্ছে আমরা ত্রিভুজে যে বৈশিষ্ট্য এবং ত্রিভুজের মধ্যে যে কোণগুলো রয়েছে সেই কোণ পরিচিতিগুলো আমরা দেখব, এবং একটা ত্রিভুজের এরিয়া কি করে বের করতে হয়, কোন সূত্র দিয়ে অ্যাপ্লাই করতে হয়, সূত্র কই থেকে আসছে, এগুলো আমরা শিখব। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। আজকের ক্লাসটি যাদের ভালো লেগেছে বা খারাপ লাগলেও আপনারা মন্তব্য করে জানাবেন, এবং ক্লাসটি সকলের উদ্দেশ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। আমাদের আজকের ক্লাসের মাধ্যমে এইটাই আমরা অ্যানাউন্স করছি যে আমরা জ্যামিতি অংশটা, তার মানে জ্যামিতি, পরিমিতি এই অংশটার ক্লাসগুলো ধারাবাহিকভাবে নিতে থাকবো। আজকে রেখাকোণ আমরা ক্লাস করলাম, আগামী ক্লাসে আমরা ত্রিভুজ করব, তারপরে কয়েকটি ত্রিভুজের উপরে ক্লাস হবে, এরপরে কয়েকটি হচ্ছে চতুর্ভুজের উপরে ক্লাস হবে, বহুভুজ এবং পরিমিতির উপরে ক্লাস হবে। তো আপনারা যারা অন্তত রুটিন সম্পর্কে জানতে চান যে আমাদের পুরা মানে সামনের প্ল্যানটা কি, সেটা কিন্তু বলে দিলাম যে ধারাবাহিকভাবে কিন্তু আপনারা এই অংশের, তার মানে চাকরির পরীক্ষায় যে জ্যামিতি অংশ যা রয়েছে যাবতীয় কিন্তু ধারাবাহিকভাবে হবে। আপনারা একটু গুছিয়ে প্রস্তুতি নেবেন, এইটা হচ্ছে আমার পক্ষ থেকে পরামর্শ থাকবে। তো দেখা হবে আগামী ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।